ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে নাকি সিন্ডিকেট পরিচালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন, এরকম কথা কথিত আছে বাংলাদেশের ক্রিকেটে। তবে এই অভিযোগটাকে মোহাম্মদ সালাউদ্দিন পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি একদম কড়া ভাষায় বলেছেন যে এই ধরনের কথা যদি বলা হয়, হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যে হেড কোচের যে একটা সম্মান আছে, সেই সম্মানটাও কি ক্ষুণ্ণ হচ্ছে না? সিন্ডিকেট কি আছে? 27-28 বছর কোচিং করার পরে এইসব কথা শুনতে আসলে ভালো লাগে না, এবং এটা নিয়ে আসলে মাথা না ঘামাইলেও আমার মনে হয় যে বেটার হবে। কারণ ন্যাশনাল টিম তো এখানে আসলে পারফরমেন্স বেস। আপনি পারফর্ম না করলে আপনি যাকে ব্যাক করতে সেও টিকতে পারবে না। দিন শেষে রেজাল্ট খারাপ হলে ম্যানেজমেন্টের দোষ আসবে, প্লেয়ারের দোষ আসবে, সবের। এটা ভিজিবল। এটা তো এমন না যে এটা ভিজিবল না। এখানে আসলে কাউকে ফেভারিট করা বা করা আসলে কারোই, এটা আমার মনে হয় যে এই জায়গায় যারা আছে তারা সবাই সবার জায়গা থেকে অনেস্ট। আপনি যখন একটা চেয়ারে বসবেন, কারণ ওই চেয়ারের পিছনে কিন্তু আপনার অনেক দায়িত্ব আছে। যখন আপনি চেয়ারে বসবেন আপনাকে অনেস্ট হইতেই হবে, তাছাড়া আপনি এখানে টিকতে পারবেন না। যখন শুনতেন যে আপনি সিন্ডিকেট পরিচালনা করছেন, তখন কি মনে হতো কিনা যে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি মোহাম্মদ সালাউদ্দিন? যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে মনে হইতো যে অনেক পাওয়ারফুল। আসলে জিনিসগুলো তা না। আমি যেহেতু এসিস্ট্যান্ট কোচ, আমার অ্যাক্টিভিটি একটু বেশি অন্যদের তুলনায়। ট্রেনিং সাজাইতে হয়, কে কোথায় ব্যাটিং করবে, কে কোথায় বল করবে। তখন শুধু একাই বাংলাদেশে ছিলাম, তো আমার ভাষাগত সমস্যা বলেন, ছেলেদের বোঝানো বলেন, সেখানে হয়তো আমার একটু রোলটা একটু বেশি ছিল। এটা হয়তো আপনাদের চোখে মনে হয়েছে যে আমি মনে হয় অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আসলে ব্যাপারটা তা না। টিম ম্যানেজমেন্ট বলতে তো আসলে এটা তো শুধু আমি একা না, অন্য কোচিং স্টাফ আছে, সিলেক্টর আছে, সবারই আসলে মিলিত সমন্বয় আসলে কিন্তু একটা টিম হয়। আমি এভাবে মনে করি যে আমাকে যদি এই সবকিছু আমার উপর, যে আমি সবকিছু করতেছি, তখন আসলে আমার হেড কোচকে অসম্মান করে। আমার কাছে মনে হয় যে ফাইনাল ডিসিশন কোচ, ক্যাপ্টেন, তাদেরকে আমাদের ব্যাক করা, সেটা যেরকমই হোক। এটা আমার পছন্দ হইতে পারে না, হয়তো আপনার 11 জন মত থাকতেই পারে। দিন শেষে কিন্তু আমার হেড কোচের যেটা ফিলোসফি সেটা আমাকে ফলো করতে হবে। এটাই হচ্ছে আসলে অ্যাসিস্ট্যান্ট কোচদের রুল। হয়তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু ছেলেরা তো কম বেশি রেজাল্ট করতেছে, টিমটাও কিন্তু কম বেশি রেজাল্ট করতেছে। একবার আমার 2007 থেকে 2008-এর মানে 1.5 বছর আমরা কিন্তু ম্যাচ জিতি নাই, একটা ম্যাচও জিতি নাই, একটা টি-20 ম্যাচ জিতেছিলাম। মাঝখানে আপনি একটা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, আবার বোর্ড জানিয়ে দিয়েছে যে আপনি আপনার চুক্তির পুরো মেয়াদ পর্যন্ত থাকবেন। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমি টিমের সাথে কন্টিনিউ করতেছি। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, ক্যাপ্টেন থাকে। এই মুহূর্তে বাংলাদেশে 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন: নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। তবে লিটন কুমার দাসের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে বহু জল্পনা কল্পনার পর লিটন কুমার দাসকে পার্মানেন্টলি বাংলাদেশের টি-20 স্কোয়াডের দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং তারপর যথাযথ সাফল্যের সঙ্গে লিটন কুমার দাস কিন্তু এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। যদিও এশিয়া কাপের শেষের দিকের কয়েকটা ম্যাচ লিটন কুমার দাস বাংলাদেশের হয়ে খেলতে পারেননি, তবে সামনে বিশ্বকাপ আছে। লিটন কুমার দাসের জন্য অনেক বড় চ্যালেঞ্জের জায়গা। বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডে একেবারে লং টাইম ধরে যারা খেলছেন বা লম্বা সময় ধরে যারা খেলছেন, পরীক্ষিত প্লেয়ার যারা আছেন, তাদেরকেই চান ক্যাপ্টেন লিটন কুমার দাস। তবে আসছে বিপিএলে পুলের বাইরের কোনো ক্রিকেটার যদি ইমপ্রেসিভ কোনো পারফরমেন্স করে ফেলেন, তাহলেই তারা বিবেচিত হতে পারে বলে মনে করছেন টি-20 ক্যাপ্টেন। সেই সঙ্গে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে রেখে দেওয়ার সিদ্ধান্তেও খুশি লিটন কুমার দাস। মাঠের 22 গজে প্রতিপক্ষ বোলারের বিপক্ষে লিটন দাসকে লড়তে দেখেছেন ব্যাট হাতে শাসন করতে। সেই লিটন দাস বৃহস্পতিবার যেন ফিরে গেলেন শৈশবে। স্কলাস্টিকা স্কুলের জুনিয়র সেকশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শরিক হয়ে শিশুদের সাথে ক্রিকেটও খেলেছেন লিটন। তাদের উৎসাহ দিতে আউট হয়েছেন আবার ইচ্ছে করেই। যেহেতু আমি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর সাথে খুব একটা জড়িত না, অনেকদিন পরে এখানে আসলাম, অনেকটাই শৈশবে ফিরে গেছি, বিকজ স্কুল লাইফে এই জিনিস অ্যাক্টিভিটিসগুলো হয়। আই হোপ যে আমার মেয়ে যখন বড় হবে আর কিছুদিন পরেই অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আসবো, এই সেম জিনিসগুলো আমি উপভোগ করবো অ্যাজ এ প্যারেন্টস হিসেবে। ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভাঙে, ঠিক তেমনি ক্রীড়া সংবাদকর্মী আর লিটন দাসও
এড়াতে পারেনি জাতীয় দল প্রসঙ্গ। 7 ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ দলের নেই কোনো আন্তর্জাতিক সিরিজ। এই সময়ে বিপিএলে লড়বে ক্রিকেটাররা। এই আসরকে ফর্মে ফেরার বিশ্বকাপের প্রস্তুতি নেবার বড় মঞ্চ হিসেবে দেখছেন লিটন। তবে এলকেডি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন করার পক্ষে নয়। বিপিএলে জাতীয় দলের বিবেচনার বাইরে থাকা নতুন কেউ অনবদ্য কিছু করে দেখালেই কেবল বিবেচিত হতে পারেন বলছেন লিটন। যারা এতদিন ধরে এই ফরম্যাটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট। যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট। সবশেষ আয়ারল্যান্ড সিরিজে 2 ফরম্যাটেই সফল ছিল বাংলাদেশ ব্যাটাররা। তাই তো মোহাম্মদ আশরাফুলকেই জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেই সাথে অভিমান ভুলে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও থাকছেন দায়িত্বে। জাতীয় দলের সঙ্গে 2 দেশি কোচের থাকায় খুশি টি-20 দলপতি। যদি লোকালরা আমাদের ভালো করে এবং আমাদের যারা বিসিবিতে আছে তারা যদি মনে করেন সে মানুষটা আমাদের ক্রিকেটের জন্য হেল্পফুল, ওয়াই নট। আপনি শুধুমাত্র বড় বড় নাম দেখলে হবে না, কতটুকু কার্যকরতা হচ্ছে, প্লেয়াররা হ্যাপি কিনা বা তার কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারছি কিনা, এটা ইম্পর্টেন্ট। লম্বা ক্রিকেট সূচির পর কিছুটা বিশ্রাম পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই লম্বা সময় বিশ্রাম নেবার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের কাজ করবেন ক্রিকেটাররা, এমনটাই চাওয়া থিঙ্ক ট্যাঙ্কের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। লিটন কুমার দাস কথা বলছিলেন। এবারে আমরা একটু ফুটবলের প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যদি কোনো নতুন কোচ আনতে হয় তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দাঁড়াবে ক্রীড়া মন্ত্রণালয়। কোচ আনার লক্ষ্যে দেওয়া হবে আর্থিক বরাদ্দ। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে হ্যাভিয়ার ক্যাব্রেরা কোচ থাকবেন কিনা এই সিদ্ধান্ত বাফুফের কোর্টে ঠেলে দিয়েছেন আসিফ মাহমুদ। গুঞ্জন উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ হতে যাচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার অধ্যায়। বিদায় দেওয়ার সিদ্ধান্ত এখন কেবল সময়ের ব্যাপার। দীর্ঘদিন ধরেই সমালোচনায় ছিলেন এই স্প্যানিশ কোচ। দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের সাথে বোঝাপড়াই মূল কারণ বলে মনে করছেন অনেকেই। এসব প্রশ্ন উঠে আসায় চাপে আছে বাফুফেও। তবে এই বিষয়ে আশার বাণী শোনালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলের জন্য ভালো কোচ আনার লক্ষ্যে অর্থ যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে সরব আছেন তিনি। এমনকি সরকারের পক্ষ থেকে বাফুফেকে দেয়া হবে আর্থিক বরাদ্দ, সেটিও নিশ্চিত করেছেন এই উপদেষ্টা। সেটা বাফুফের সিদ্ধান্ত। ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যেই টাকাটা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না, তবে উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন আসছে, কিভাবে এত টাকার অর্থের যোগান দেবেন? ক্রীড়া উপদেষ্টা জানালেন সেই পরিকল্পনার কথাও। সেই সাথে নারী ফুটবলারদের বেতন বাড়ানোর আশ্বাসও দিয়ে রাখলেন তিনি। বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল, এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসছে। আমরা আবারও অর্থের সংস্থান করার চেষ্টা করছি। বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা এবং নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি, এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের সংস্থান করা যায়, হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে লিখব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে কোচ ও আম্পায়ার সহ ক্রীড়া ক্ষেত্রে দক্ষ পেশাজীবীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে আধুনিক স্পোর্টস ইনস্টিটিউট, যেখানে বাংলাদেশেই তৈরি হবে স্পোর্টস প্রফেশনালস। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। অলিম্পিক্সে ওয়াইল্ড কার্ডে নয় বরং সরাসরি কোয়ালিফায়ারের মাধ্যমে গেমসে অংশগ্রহণ নিশ্চিতে কাজ করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। ঘাটতির কথা স্বীকার করলেও দ্রুতই তা কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন নবনিযুক্ত মহাসচিব জুবাইদুর রহমান রানা। এদিকে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গণমাধ্যম এড়িয়ে নির্বাচন করা হয়েছে বলে দাবি করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ। নানা বিতর্ক আর নাটকীয়তার পর আলোর মুখ দেখল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন। সদ্য বিদায়ী মহাসচিব শাহেদ রেজার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিল নতুন কমিটি। নবনিযুক্ত মহাসচিব জুবাইদুর রহমান রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন কমিটির হাত ধরে অলিম্পিকে দেশের অধরা পদক আসবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী মহাসচিব শাহেদ রেজা। যে ট্রেনিংটার ব্যাপারে একটু জোর দিতে হবে, যাতে ফুল টাইম একটা মেয়াদি
দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের মধ্যে যেন সমস্ত প্লেয়ারদের আনা যায় এবং সিলেকশন করে ওইভাবে টিমটাকে যদি ট্রেনিং করা যায় ইনশাআল্লাহ আমরা মেডেল আনতে সক্ষম। দেশের ক্রীড়াঙ্গনে বহুল কাঙ্ক্ষিত স্পোর্টস ভিলেজ বাস্তবে রূপ দিতে কাজ করার কথা জানান নবনিযুক্ত মহাসচিব জোবাইদুর রহমান রানা। ক্রীড়ার মান উন্নতির পাশাপাশি অলিম্পিকে অ্যাথলেটদের সরাসরি গেমসে অন্তর্ভুক্তির লক্ষ্যেও কাজ করবে তার কমিটি। তবে আমাদের মূল লক্ষ্যই থাকবে যে আমরা ওয়াইল্ড কার্ডে খেলতে চাই না, আমরা ডাইরেক্ট খেলতে চাই। এটা হলো আমাদের এই মুহূর্তে প্রথম লক্ষ্য। এরপর আমাদের নেক্সট লক্ষ্য হলো কীভাবে আমরা সেখান থেকে পদক আনতে পারি। অলিম্পিক গোল্ড পাওয়া বিরাট ব্যাপার, কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, আমাদের টার্গেট সেই গোল্ডই। এদিকে গত 30 নভেম্বর অনুষ্ঠিত হওয়া বিওএ নির্বাচনে গণমাধ্যমকে আড়ালে রেখেই সম্পন্ন হয় সকল কার্যক্রম। সদ্য বিদায়ী মিডিয়া কমিটি চেয়ারম্যান শেখ বশির আহমেদের কারণ হিসেবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিসর ছোট করার কথা জানান। লাস্ট মোমেন্টে মিডিয়াকে যা ক্যান্টনমেন্টের একটা ব্যারিয়ার ছিল, সেই ব্যারিয়ার আমরা আগে থেকে দিতে পারতাম না, কারণ ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে বিভিন্ন ধরনের এখন এই 1 বছর কিছু পরিস্থিতির জন্য হচ্ছে, আগে এটা ছিল না। নির্বাচন হবে কি নির্বাচন হবে না, কিছু তো টানাপোড়া ছিল, আপনারা জানেন। অলিম্পিক চার্টারের নিয়ম অনুযায়ী এজিএম করা, ইলেকশন করা, সব করে একটা ইলেক্টেড বডি চলে আসে। দেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ নতুন কমিটি। এই কার্যক্রমকে ত্বরান্বিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাবেক মহাসচিব শাহেদ রেজা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। জুনিয়র হকি বিশ্বকাপের প্রসঙ্গ, স্থান নির্ধারণী কোয়ার্টার ফাইনালকে ওমানকে 13-0 গোলে উড়িয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ আন্ডার-21 টিম। 5 গোল করেছেন আমিরুল ইসলাম আর হ্যাট্রিক করেছেন রাকিবুল হাসান। ভারতের মাদুরে হকি স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারেই 3 গোল করেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোল উপহার দেন রাকিবুল হাসান। ম্যাচের বাকি সময় আরও 2 গোল করেন আমিরুল। জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ। সব মিলিয়ে 13-0 গোলের বড় জয় আসরে 17 থেকে 25তম স্থান নির্ধারণী লড়াই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের লড়াই 1 ড্র এবং 2 হারে তৃতীয় হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শক্তিশালী অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের কাছে হারলেও ড্র করেছে সাউথ কোরিয়ার বিপক্ষে। শুক্রবার রাতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠান। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছে স্বপ্নের সোনালী ট্রফি। শেষ সময়ের প্রস্তুতি চলছে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী জন এফ কেনেডি সেন্টারে। মনোমুগ্ধকর লাইভ পারফরমেন্সে দর্শকদের মাতাতে প্রস্তুত আন্দ্রে বেলসলি এবং ববি উইলিয়ামসরা। স্বপ্নের সোনালী ট্রফি, যে স্বপ্ন ছোঁয়ার প্রত্যাশায় ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম লড়বে 48 দল। সেই ট্রফি পৌঁছে গেছে ওয়াশিংটন ডিসিতে। এখন অপেক্ষা বহুল কাঙ্ক্ষিত ড্রয়ের। কারা পড়বে কোন গ্রুপে, কার পথ হবে কতটা কঠিন, শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টায় ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে মিলবে সব প্রশ্নের উত্তর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছরের 11 জুন শুরু হবে এই ফুটবল মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচের ঠিক 188 দিন আগে ওয়াশিংটনে বসছে এই ভাগ্য নির্ধারণী মিলন মেলা। 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলগুলোর জন্য এ এক রোমাঞ্চকর অপেক্ষা। প্রস্তুত হচ্ছে জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসের সেই মঞ্চ। দল বেশি হয় এবারের বিশ্বকাপের ফরম্যাট ভিন্ন, গ্রুপের সংখ্যাও তাই বেশি। প্রতিটি পটে থাকছে 12টি করে দল। 3 স্বাগতিক দেশ ও ফিফা র্যাঙ্কিংয়ের সেরা 9 দলকে প্রথম পটে রাখা হয়েছে। এই পটের কেউ একই গ্রুপে পড়বে না, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল বা জার্মানির মতো দলগুলো নিশ্চিতভাবেই পড়বে ভিন্ন গ্রুপে। আমেরিকান ক্রীড়া আইকন টম ব্রেডি, শাকিল ওনিল, অ্যারন জাজ এবং ওয়েন গ্রেটস্কি থাকবেন ড্রয়ের দায়িত্বে। জমকালো এই আয়োজন যৌথভাবে সঞ্চালনা করবেন সুপার মডেল প্রযোজক ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। ধ্রুপদী কণ্ঠে লাইভ পারফরমেন্স নিয়ে হাজির হবেন মায়েস্ট্রো আন্দ্রে বোসেল্লি। তার সাথে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে উঠবেন আমেরিকান গায়ক নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সঙ্গীত দল ভিলেজ পিপল পরিবেশন করবে তাদের বিখ্যাত গান YMCA। অনুষ্ঠানে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে। ড্রয়ের পরদিন শনিবার প্রকাশ করা হবে সব ম্যাচের সূচি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। শুক্রবার থেকে পর্দা উঠতে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে খেলাটি। টুর্নামেন্টের অপর দল আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লন ক্লাব। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে খেলা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ভালো করার আশাবাদ ব্যক্ত করেন স্বাগতিকদের হেড কোচ ইমরুল কায়েস। লাতিন আমেরিকার 2 ক্লাবের সাথে লড়াইটা সহজ হবে না, তাই মানছেন ক্যাপ্টেন বিতশোক চাকমা।
I'm very excited to play in this tournament with এই টুর্নামেন্ট নিয়ে আমি খুবই রোমাঞ্চিত, তবে লড়াইটা সহজ হবে না। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার দলের সাথে আমরা ভালো খেলা উপহার দিতে পারবো। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব দুই ম্যাচেই। Obviously the team has a lot to offer as a whole. যা প্রয়োজন ফ্যাসিলিটি মোটামুটি সবই পেয়েছি এবং ফ্যাসিলিটির উপরে আমরা চিন্তা করতেছি যে অপরচুনিটি আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদের মূল লক্ষ্য ফুটবল খেলা, ভালো ফুটবল খেলা। বিশ্বকাপ জেতাটা অনেক কঠিন, তারপরও শিরোপা ধরে রাখার প্রত্যয় লিওনেল মেসির পাশাপাশি মেসির কাছে কাতার বিশ্বকাপ জয়ের একেবারে অরিজিনাল হিরোটা হচ্ছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ESPN-কে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন আর সেরা কোচের প্রশ্নে পেপ গার্দিওলাকে রেখেছেন সবার উপরে। বিশ্বকাপ ফুটবলে ডামাডোল বাজতে আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই নির্ধারিত হবে 48 দলের গ্রুপ ভাগ্য। এই আসর হতে যাচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ড্রয়ের ঠিক আগে এলেমটেন নিজের ভাবনা জানালেন ESPN-কে। শিরোপা ধরে রাখার প্রত্যয়ের পাশাপাশি বিশ্বকাপ যে অত্যন্ত কঠিন মঞ্চ সেটিও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। শিরোপা ধরে রাখতে দল সবটুকু দিয়ে আবারও চেষ্টা করবে, লড়বে, কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা, যে কোনো দল আপনাকে বিপদে ফেলতে পারে। যদি পোস্টে লেগে ঢুকে যায় তাতেই আপনার টুর্নামেন্ট শেষ, পেনাল্টিতে হারলেও শেষ। মেসির ক্যারিয়ারে পূর্ণতা এসেছে কাতার বিশ্বকাপে। গোল্ডেন বল ও গোল্ডেন বুট সব জিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এলেমটেনের কাছে বিশ্বকাপ জয়ের আসল নায়ক কিন্তু অন্য আরেকজন, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল এমিলিয়ানো মার্টিনেজ, যে আমাদের জিতিয়েছে। কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি নিঃসন্দেহে মেসির মাস্টারমাইন্ড, কিন্তু সেরা কোচের প্রশ্নে তিনি বেছে নিলেন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলাকে। আমার কাছে পেপ গার্দিওলা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন, কিন্তু গার্দিওলার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ। তিনি যেখানে গেছেন জিতেছেন, আর শুধু জেতা নয়, তার দলগুলো যেভাবে খেলে সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। পরিসংখ্যান বলছে 2008 থেকে 2012 পর্যন্ত গার্দিওলার অধীনে বার্সেলোনার হয়ে 14টি মেজর ট্রফি জেতেন মেসি। পরে বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটিতেও সফল এই কোচ। শুধু জেতা নয়, দলগুলো যেভাবে খেলে সেটাই তাকে অনন্য করে তুলেছে দাবি লিওনেল মেসির। মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 9 উইকেটে 325 রান করে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। মিচেল স্টার্কের 6 উইকেট শিকারের দিনে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন জো রুট। গোলাপি বলের দিবারাত্রি টেস্টে দারুণ সূচনা অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ওপেনিং জুটিকে দাঁড়াতেই দেয়নি মিচেল স্টার্ক। প্রথম ওভারের শেষ বলে বেন ডাকেটকে সাজঘরের পথ দেখান এই পেসার। স্টার্কের তোপের মুখে দাঁড়াতে পারেননি অলি পোপ। বোল্ড আউট হয়ে 0 রানে একই পথে হাঁটেন এই ব্যাটার। 5 উইকেটে 2 রান হারানোর পর 117 রানের জুটি গড়েন জ্যাক ক্রাউলি এবং জো রুট। 76 রান করে নেসারের বলে আউট হন ক্রাউলি। 50 হাঁকান জো রুট। স্টার্কের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন হ্যারি ব্রুক। দুর্দান্ত এক থ্রোতে বেন স্টোকসকে সাজঘরে পাঠিয়েছেন জশ ইংলিশ। এরপর জেমস স্মিথের স্টাম্প উপড়ে দিয়েছেন বোল্যান্ড। তবে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম সেঞ্চুরি তুলে নেন জো রুট। দিন শেষে অপরাজিত থাকেন 135 রানে আর 6 উইকেট শিকার করে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্ক। দর্শক, একদিকে অ্যাশেজ চলছে, অন্যদিকে বাংলাদেশেও কিন্তু বিপিএল এর একটা দামামা বাড়ছে। তবে সবকিছু মিলিয়ে T20 বিশ্বকাপটাও সামনে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে অনেক আলোচনা চলছে। আজকে স্পোর্টস লাইভে আমরা শুরুতেই দেখলাম মোহাম্মদ সালাউদ্দিন, তিনি তার স্টেটমেন্টের জায়গাটা কিন্তু ক্লিয়ার করেছেন যে দলের মধ্যে সিন্ডিকেসি বলতে কোনো কিছু নাই, প্রত্যেকে একেবারে সমভাবে বন্টন করছেন। লিটন কুমার দাস চাচ্ছেন আসন্ন বিপিএল এ যদি কেউ এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেন দেন হয়তো বা ন্যাশনাল টিমের সুযোগ হতে পারে, আদারওয়াইজ বর্তমানে যে দলটা আছে তার উপরে তিনি ভরসা রাখতে চাচ্ছেন। ফুটবল থেকেও আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন যে বাংলাদেশ ফুটবল টিমের কোচ বদলে যদি ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা চায় সেক্ষেত্রে বাফুফেকে সর্বাত্মক সহায়তা করতে রাজি আছে মিনিস্ট্রি। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।